গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে এই যে ব্লগটা শুরু করেছি, প্রায় 10টা বাজে এখন। ভাত অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাতটা এই যে নামিয়ে দিচ্ছি এখন। আর আমার গুবলু সোনা ওর বাবার দোকানে বসে আছে, খেলা করছে, দোকানদারি করছে, মানে বাবার কাজ শিখছে। আর বড় ছেলে গেছে স্কুলে। গুবলু সোনা সব সময় ওর বাবার কাজটাকে ফলো করে। ওর বাবা তো সাইকেলের দোকান, সাইকেলের কাজ করে। শুধু বসে বসে বাবা কীরকম কাজ করছে না করছে সেগুলো বসে বসে দেখে। আবার একটা দিন কি করে জানো তো, বাবার দোকান থেকে যত কাজের সরঞ্জামগুলো বাড়িতে নিয়ে চলে আসে, ওর বাবাকে না বলেই নিয়ে এসে বাড়িতে মিস্ত্রিগিরি করবে। সাইকেল সারানোর মতন বাবা ঠিক যেভাবে কাজ করে ঠিক সেইভাবে বাড়িতে করবে। একটা মানে বসার পিঁড়েগুলো নিয়ে করবে, তারপর যা পাবে একটা কাঠের টুকরো নিয়ে ওই রকম কাজগুলো করবে বসে বসে। তো যাই হোক, তারপর এই যে আমি রান্না করব আজকে পালং শাকগুলো। কালকে তো পালং শাকগুলো রান্না করিনি, পুঁই শাক করেছিলাম, তাই আজকে পালং শাকগুলো সব চচ্চড়ি করব। প্রায় অনেকগুলো শাকই আছে, আর এখন তো গরম পড়ে গেছে, পালং শাক কেমন লাগবে জানি না। পালং শাক তো খেতে খুব ভালো লাগে, শীতকাল ভোর তো আমাদের মাঠে পালং শাক হয়। পালং শাক কিনে নিয়ে আসা হয়, ডাঁটা ডাঁটা, তাও আবার খুব বেশি পাতা না, আছে পাতা অল্প, তবে ডাঁটা ডাঁটা ভালোই লাগবে। শক্ত শক্ত ডাঁটা আমার আবার খেতে খুব ভালো লাগে। তবে শীতকালেই পালং শাকটা ভালো লাগে, এখন আবার ভালো লাগবে কি জানি না, তবে এখন উঠে গেছে তো খারাপ লাগবে না। তবে তেতো লাগতে পারে, হালকা একটু কষ্ট কষ্ট লাগতে পারে লাস্টের দিকে। শাক তো যেমন প্রথম প্রথম যখন শাক ওঠে পালং শাক, তখন একটু কষ্টা ভাব থাকে না, একটু তিতকুটে লাগে রান্না করলে, তো সেই রকমই লাগবে হয়তো। যাই হোক, পালং শাকটা কেটে নিলাম। পালং শাকের মধ্যে প্রচুর বালি। পালং শাকে ওই যে বৃষ্টি হয়েছিল তো কয়দিন, তাই জন্য পালং শাকের মধ্যে বালি কিচকিচ করছে, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে এটা হচ্ছে বাবার তরকারি, মানে আমার শ্বশুর মশাইয়ের একটা সবজি প্রত্যেক দিন তো বানায়, সেই আর কি। একটু কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি, আর এই যে গাছের ডাঁটাগুলো আজকে রান্না করব না, তাই বাবার তরকারিতে কিছুটা ডাঁটা দিয়ে দিলাম, কারণ বাবার ডাঁটা খেতে খুব ভালোবাসে, ডাঁটা দিয়েই ভাত খেয়ে নেয়। বাবার তরকারিতে খুব বেশি মশলা দিই না, আর একটু ঝোল করে রান্না করি। বাবা ওই ঝোলটা দিয়েই খায়, কোনো লঙ্কা দেওয়া থাকে না, শুধু একটু ধনে গুঁড়ো আর একটু জিরে বাটা দেওয়া থাকে, ব্যাস। ওইভাবেই বাবার তরকারিটা প্রত্যেক দিন করি। ওই যে তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর ওই যে পালং শাকে দেওয়ার জন্য দুটো মূলও নিয়ে এসেছে আজকে। মূলো আর বেগুন না হলে তো পালং শাক ভালো হবে না খেতে, তাই মূলো পাঠিয়ে দিয়েছে জেঠু। আর শিম থাকলে তো ভালোই হতো, আমাদের গাছের যত শিম ছিল সব তো শুকিয়ে গেছে। গাছটাও আমার বরমশাই আবার গাছটা রেখে দিয়েছে, বলছে এই গাছে আবার পরের বছর শিম হবে। মা আবার বলছে এই গাছে আবার পরের বছর শিম হয়, গাছগুলো সব তুলে ফেলে দিয়ে আবার বীজ রেখে দিবি, পরের বছর আবার লাগালেই হবে। তো গাছগুলো সব ফেলে দিয়েছে। যাই হোক, আজকে কিন্তু নিরামিষ রান্না, আজকে কিন্তু বৃহস্পতিবার, তাই জন্য সব নিরামিষ রান্নাই করব। পালং শাক করব, আর একটু ভাবছি মূলো আছে যেহেতু, মূলো দিয়ে আলু বেগুনের টক করব। ওটা তো আমার ভীষণ প্রিয়, আর এই বর্ধমান এলাকার মানুষ সব থেকে টক খেতে খুব পছন্দ করে। তোমাদের তো বলেইছি, এইসব টক আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। কখনো নুন টক আমার বাপের বাড়িতে করেনি, মিষ্টি দিয়ে মাছের টক করতো, সমস্ত যে কোনো টক করতো মিষ্টি দিয়ে। তো এখানে নুন টক খাওয়াটা শিখেছে, খেতে কিন্তু দারুণ লাগে সত্যি। ব্যাস, পালং শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, প্রচুর বালি ছিল, কতবার ধুতে হলো। তারপরে এসে দেখছি বাবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর আজকে ভাবছি ছোলা দিয়ে আলু ভাজা করব। ছোলা আলু ভাজা না খেতে খুব ভালোবাসে আমার বড় ছেলে, আমারও ভালোই লাগে খেতে। অনেক দিন ভাজা হয়নি, তবে ছোলাটা না আমি আলুর সাথে ভাজলাম না আজকে, আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আগে। একটু সিদ্ধ করে নিলে না তাহলে একটু ভালো নরম হয়। পুরো ভেজা ছোলাটা আলুর মধ্যে দিয়ে দিলে না কেমন শক্ত হয়ে যায়, খেতে পারা যায় না।
তাই জন্য একটু ছোলাটা আগে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে আলুর সাথে এই যে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পাঁচ ফোড়ন দিয়ে ভাজছি। কালো জিরে আছে, এবার কালো জিরেটা না আমার উপরের ঘরে আছে, সামান্য কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য উপরে আবার খেয়ে যাচ্ছে। বাজার থেকে নিয়ে এসেছি সেই দিন কালো জিরেটা, কিন্তু আর নিচে রান্নাঘরে আনাই হয়নি, তাই জন্য ওই পাঁচ ফোড়নই দিয়ে দিলাম। আলু ভাজায় পাঁচ ফোড়ন দেয় অনেকে, ভালোই লাগবে, তবে কালো জিরে দিলে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, আলুটা একটু বেশ ছোলা দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল করে ভেজে নিলাম। আর এই যে পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম, মূলো, বেগুন, আলু আর একটু গাজর দিয়েছি। তবে যাই বলো, সিজনের জিনিস সিজনেই ভালো লাগে, যেমন পালং শাক শীতকালেতেই ভালো লাগে। জানি না কেমন লাগবে। আর অনেকটা হয়েছে, দেখো কতটা, দু ডাল ছিল, দু ডাল না মানে দু আঁটি ছিল, তাই জন্য অনেকগুলো হয়েছে। আর মোটা মোটা বেশ, একদম পাতা পাতা ছিল না, একটু ডাঁটা ডাঁটাই ছিল। পালং শাক চচ্চড়িতে কিন্তু একটু বড়ি ভাজা দিলে খুব ভালো লাগে, দারুণ লাগে বড়ি ভাজা দিলে। আর ওই বড়িগুলো বাজার থেকে কেনা, বড়িগুলো একটু ভালো, জানো তো, বাজার থেকে কেনা ভালো বড়ি খেতে খুব সুন্দর। এই নিয়ে এসেছে জেঠু নতুন, আগে যে বড়িগুলো নিয়ে এসেছিলো ওগুলো খুব একটা ভালো ছিল না, একদম বাজে খেতে ছিল। বাড়িতে কলাইয়ের ডাল নিয়ে আসলাম যাতে বড়ি দিতে পারি, কিন্তু বড়ি দেওয়ার সময় হচ্ছে না, তারপরে ওয়েদার খারাপ যাচ্ছে, আবার নাকি বলছে বৃষ্টি হবে, তাই জন্য বড়ি দেওয়ার সাহস পাচ্ছি না। কয়েকটা বড়ি তো ভাজা বড়ি দিয়েছিলাম, ভাবলাম কয়েকটা ঝোলের বড়ি দেবো, তার হচ্ছেই না। পালং শাকটা একটু মিষ্টি দিলাম, দিয়ে যে নামিয়ে নিচ্ছি। একটু মুখে দিয়ে দেখলাম একটু তিতো তিতো ভাব লাগছে, মানে সামান্য একটু কষ ভাব লাগছে। সিজনের জিনিস নয় তো, তাই জন্য হয়তো তিতো তিতো ভাবটা লাগছে। তবে এটা লাগতো না যদি আমি পালং শাকটা আগে জলে ফুটিয়ে জলটা ফেলে দিতাম, তাহলে এই ভাবটা লাগতো না। অসুবিধা নেই, খাওয়া যাবে। এই যে পালং শাক আমার রেডি। আর ওই যে বললাম না আজকে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, কলাইয়ের ডাল আর মুসুর ডাল দুটোই হবে। মুসুর ডালটা নাকি আঁশ নাই, তার জন্য আমাদের বাড়িতে মুসুর ডালটা হয়। কলাইয়ের ডালটা তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটা দিয়ে করে নিলাম। আর মুসুর ডালটা শুধু জিরে ফোড়ন দিয়ে করেছি। মুসুর ডালটা আমার শ্বশুরমশাই আর আমার গুবলুসোনাই খাবে। তারপর একটু আলু পোস্ত রান্না করলাম। আজকে আর কোনো ঝিঙে বা পটল কিচ্ছু নেই, শুধু আলু দিয়ে। শুধু আলু পোস্ত আমার ভাল লাগে না। আর ডাঁটা আছে বাড়িতে, কিন্তু ডাঁটাগুলো না নাজনে ডাঁটা, নাজনে ডাঁটা পোস্তের মধ্যে দিলে খুব একটা ভাল লাগবে না। নাজনে ডাঁটা একটু তেতো তেতো ভাব থাকে তো, তাই জন্য দিলাম না। আর একটু কেমন গন্ধ থাকে, চালানি ডাঁটা তো সে নাজনে ডাঁটাই হয়, সেই রকম টাইপের, তাই জন্য আর দিলাম না। আর আলু পোস্ত থাকলে সেখানে বেগুন ভাজা আর কলাইয়ের ডাল আর আলু ভাজা থাকলে আমার আর কিচ্ছু লাগে না। আলু ভাজা করেছি, কিন্তু বেগুন ভাজা করিনি। পোস্তর সাথে খাওয়ার জন্য কলাইয়ের ডালটা করেছি, কলাইয়ের ডাল আমার ফেভারিট। আর একটু টক করলাম, ওই যে বললাম না একটু টক করবো লাস্টে, সব রান্না কমপ্লিট, টকটা করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আলু, বেগুন আর মূলো দিয়ে একটু টক বসিয়ে দিলাম। কলাইয়ের ডাল আর আলু পোস্ত থাকলে একটু টক হলে দারুণ জমে যায়। তারপর এলাম এই যে আমাদের পিছনে মানে বাগানে, এসে দেখছি আমার বরমশাই সব পাটকাঠির মাচাগুলো ঠিক করছে আর কি। ঠিক বলতে আমাদের মাচা তো সব রুই লেগে গেছে, সব নষ্ট হয়ে গেছে পাটকাঠিগুলো, এই যে ভাঙা পড়ে রয়েছে দেখেছো। এবার শুনছি নাকি ওয়েদার খুব খারাপ যাবে, 4-5 দিন নাকি বৃষ্টি হবে, তাই জন্য আমার বরমশাই পাটকাঠিগুলো সব ভালো করে গুছিয়ে গাছিয়ে ওই রান্নাঘরের চালার ভিতর ভরে দিচ্ছে আর কি। ওই যে যেখানে আমি রান্না করতাম আগে, ওই পিছনে দেখতে পাচ্ছ উপরে টিনের চালা নামানো আছে, আমি আগে ওখানেই রান্না করতাম। এবার যে পাটকাঠিগুলো সব থেকে ভালো আছে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখছে, আর যেগুলো একদম ভেঙে নষ্ট হয়ে গেছে সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছে, জ্বালানি হিসেবে খুব ভালো জ্বলবে, খুব মোটা মোটা কাঠের মতো একদম পাটকাঠিগুলো। সেই জন্য আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়ে ওই যে একটা ক্যারেটের মধ্যে রেখে দিচ্ছি, রান্নাঘরে নিয়ে যাব, ওখানে রেখে দেবো, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আর আমি যখন পাটকাঠি ভাঙি, ছোট্ট ছোট্ট করে পাটকাঠি ভাঙি, রান্নাঘরটা তো আমাদের খুব ছোট, তাই রান্নাঘরে পাটকাঠিগুলো রাখলে কোনো অসুবিধা হয় না। তবে অনেকগুলো পাটকাঠি আছে, এগুলো একদিনে গোছ করা সম্ভবই নয়। তবে আমাদের রাখার কিন্তু জায়গার অভাব হয় না। ওই একটা চালা নামানো আছে, ওর মধ্যে কিছু পাটকাঠি রাখছে। আর আমাদের গোয়াল ঘর আছে, যেখানে আগে গরু থাকতো, এখন তো গরু নেই। এবার গোয়াল ঘরটা তো আমার বড়মশাই পরিষ্কার করেছে, পুরো ফাঁকা হয়ে গেছে অনেক জায়গা, তাই ওখানেও কিছু পাটকাঠি রেখে দিচ্ছে। আর আমি কিছু নিয়ে যাচ্ছি রান্নাঘরে রাখার জন্য।
এই যে দেখো একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে নিয়েছি, একদম ক্যারেটের সাইজে। পাটকাঠিগুলো ক্যারেট ভর্তি করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে টকটা বসানো রয়েছে, টকটা আমার হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে কড়াই মেজে রান্নাঘর পরিষ্কার করে আমার গুবলু সোনাটাকে আগে খাওয়াতে পারবো। চান করিয়ে দিয়েছে, আমার কাকি শাশুড়ির কাছে প্রত্যেক দিন চান করে, আমার শাশুড়ি মায়ের কাছে চান করতে চায় না, দুষ্টুমি করে। আমাদের তো সব জয়েন্টে বাড়ি, মানে আমরা আলাদাই সব, কিন্তু সব একসাথেই আর কি বাড়িঘর। কাকিমাদের বাড়ি আমাদের বাড়ি একসাথে, একই দেওয়াল। তো কাকিমাদের বাড়িতেই থাকে বেশি সময় আর কি। কাকিমার মেয়ে মানে কাকার মেয়ে, কাকা শ্বশুরের মেয়ে, ও খুব ভালোবাসে, ওর কাছে চান করতে পছন্দ করে। আবার কাকিমার কাছে বেশিরভাগ দিনই কাকিমা চান করিয়ে দেয়। দেখে বৌমা রান্না করছে, রান্না হয়নি এখনও, তাই আমাকে বলে যে চান করিয়ে দেবো। আমি বলি হ্যাঁ করিয়ে দাও। ব্যাস রান্নাঘরে রান্না করতে করতে আমার তো দম বন্ধ হয়ে আসছিল, বেলা 2টো বেজে গেছে। কাকিমা তাই বলছে যে কতক্ষণ ধরে রান্না করছো, কি এমন রান্না করছো? আমি বললাম যতই আমাদের রান্না করি না কেন, রান্না যেন শেষই হয় না সত্যি করে। একটার পর একটা কতগুলো রান্না হলো বলো তো। 2 রকমের ডাল, টক, পোস্ত, তারপরে আলু দিয়ে ছোলা ভাজা, আর পালং শাক চচ্চড়ি, আমার শ্বশুরমশাইয়ের একটা তরকারি হলো। অনেকগুলো রান্নাই হলো, তার দেরি তো হবেই বলো। রান্না করতে করতে এত গরম লাগছিল, ভাবলাম আগে চানটা করে নিই, তারপর গুবলু সোনাকে খাওয়াবো। রান্না করে কড়াই মাজতে মাজতে প্রায় হাতের তো কালি থাকে, হাত পা ভর্তি কালি, আবার নাইটিটা ভিজে যায় অর্ধেকটা, কালি টালি লেগে যায় সেই গায়ে না। ওকে খাওয়াতে ইচ্ছা করে না, কেমন শরীরের ভেতর আনচান করে, মনে হয় যেন চানটা আগে করে নিই। তো আমার নিচের কলেই আমি চানটা করেছি আজকে, আমি আর উপরে আসিনি। উপরে তো ট্যাঙ্কির জলে চান করা যায় না, সত্যি করে ট্যাঙ্কির জলের মধ্যে না চা চিনি ফেলে দিলে পুরো ফুটে যাবে একদম, এত ফুটন্ত জল, বাপরে বাপ। আমি নিচে ওই যে মিনি চালাই, মানে আমাদের ট্যাঙ্কিটা ভর্তি করার জন্য মিনিটা তো চালাই। এবার মিনির যে মেন কলটা, ওই কল থেকে যে ডাইরেক্ট জলটা বার হয়, ওখান থেকে চান করলাম। কি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা জলটা, চান করে কি শান্তি পেলাম। আর কয়েকটা জামা কাপড়ও ছিল ছাদে, তো আশায় মানে জো নেই, এত তাপ ছাদে, পা ফেলা যাচ্ছে না। আবার কালকে রাত্রে তো মাদুরটা নিয়ে রাত্রেবেলা ছিলাম, কিন্তু রাত্রেবেলার মনে নেই, মাদুরটা পড়েই ছিল। রাত্রেবেলা ছাদের দরজা দিতেও ভুলে গেছি, নিচে চলে গেছি কখন। যাই হোক, চান টান করলাম, তারপর গুবলু সোনাকে খাওয়ালাম। আর কয়েকটা জামা কাপড় ছিল নিচের কলেই কেচে নিলাম, দিয়ে তারপরে এই যে খেতে বসলাম। গুবলু সোনা ঘুমিয়ে গেছে। যাই হোক, পালং শাকটা ভাবলাম তিতকুটে লাগবে, ভালো লাগবে না খেতে, কিন্তু বেশ ভালোই লাগলো। অসময়ে পালং শাক বেশ দারুণ টেস্টি লাগলো। এমনিতেও আমি পালং শাক খেতে খুব খুব ভালোবাসি। পালং শাক চচ্চড়ি, সাথে আবার আলু পোস্ত, আবার কলাইয়ের ডাল, আলু ভাজা, উফ সত্যি। তারপরে আবার টকটা একটু বেশি পরিমাণ তেঁতুল দিয়ে ফেলেছি, তাই জন্য একটু বেশি টক লাগছিল। আর মূলোগুলো টকের সাথে দারুণ মজে গেছে, এত সুন্দর টেস্টি হয়েছিল টকটা। তোমরা কোনোদিন খেয়েছো নাকি এরকম নুন টক আলু, বেগুন আর মূলো দিয়ে? মূলোগুলো গোল গোল করে কাটবে, আলুগুলো গোল গোল করে কাটবে, বেগুনটা ছোট্ট ছোট করে কাটবে ডুমো ডুমো করে, দিয়ে তেঁতুল দিয়ে নুন টক করবে, একদম মিষ্টি দেবে না। খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু ভাতের সাথে। আর গরমকালে একটু টক খাবে, টক খেলে শরীরটা ঠান্ডা থাকে। তারপর খাওয়া দাওয়া করার পর এই যে দেখো বাটিতে কি দেখছো বলো তো, এগুলো হচ্ছে বোঁদের লাড্ডু, আমার ভীষণ প্রিয়। আমার বড় ছেলে তো স্কুল থেকে বাড়ি আসে, হাই রোডে দাঁড়িয়ে থাকে, আমার বরমশাই গিয়ে ওকে নিয়ে আসে। দিয়ে আমার বরমশাই আনতে গিয়ে ওই বোঁদে পাকাচ্ছিল আর কি, লাড্ডু বানাচ্ছিল আর কি। তা আমার বরমশাই ওই শুধু বোঁদেই নিয়ে এসেছে। আমি আবার বাড়িতে গরম গরম ছিল, আমি আবার হাতে করে চিপে চিপে ওরকম লাড্ডু বানিয়ে বাটিতে ঠান্ডা করতে দিয়েছি, কখন শক্ত হবে আর আমি খাবো। আর একটা ফ্রুটি নিয়ে এসছে। আর ওর বাবা দেখো, আমার বরমশাই আমার বড় ছেলেকে প্রত্যেক দিন দুপুরবেলা এখন খাইয়ে দেয়। খেতে তো পারে না, দুষ্টুমি করে, আমার হাতেও খেতে চায় না, তাই জন্য ওর বাবা জোর করে খাইয়ে দিচ্ছে, তাই বাবাকে বকছে। আর আমার গুবলু সোনা ঠান্ডা জাতীয় জিনিস একদম খেতে পছন্দ করে না। আইসক্রিমটা খায়, তাও গলে গেলে, মানে গরম হয়ে গেলে। আর থামস আপ, তারপরে 7 আপ, কোকা কোলা, এগুলো একদম খেতে পারে না, খুব ঠান্ডা তো খেতে পারে না। ফ্রুটিটা খুব পছন্দ করে খেতে, ওই যে আমি গ্লাসে করে ঢেলে দিচ্ছি আর ও খাচ্ছে, কিন্তু খুব একটা ঠান্ডা নয়, খুব একটা ঠান্ডা থাকলে ও খেতে পারে না। যাই হোক, যে পরিমাণ গরম পড়েছে এই এখনই, মানে থাকাই যাচ্ছে না, ঠান্ডা খেয়েও শরীর আর ঠান্ডা হচ্ছে না। উপরের ঘর তো আগুন জ্বলছে, মনে হচ্ছে আগুন বার হচ্ছে। রাত সব থেকে বেশি কষ্ট হয় দুপুরের দিকটাতে, ভাত টাত খাওয়ার পর এত গরম লাগে না, খুব গরম লাগে। তখন তো 2টো পাখা চালালেও মানে ঘর ঠান্ডা করা যায় না, এত গরম, পাখার হাওয়াও গরম লাগে। যাই হোক, তারপর ঘরদোর ঝাড় দিলাম, বাসনগুলো ধুলাম, দিয়ে যে ছাদে এলাম। আর ছাদে এত অন্ধকার অন্ধকার হতে চললো, তাও ছাদে পা ফেলা যাচ্ছে না, এত গরম। রাত্রে যখন আমরা ছাদে একটু হাওয়া খেতে আসি খাওয়া দাওয়ার পর, তখনই গরম লাগে, মাদুর পাতলেও মাদুরটা কেমন গরম হয়ে যায়, এত গরম।
আর এই যে দেখো আমার বড় ছেলে সন্ধে দিয়ে দিচ্ছে আজকে অনেক দিন পর। আজকে পড়তে যায়নি, মানে কম্পিউটার ছিল, আজকে পড়া নেই। পড়া যেদিন থাকে সেদিন তো 9:30টার সময় বাড়ি আসে। আজকে কম্পিউটার ছিল, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, তাই সন্ধেটা ওই দিয়ে দিল আজকে। চলো, আজকে রাত্রেবেলার খাবার ছিল পান্তা ভাত। সকালবেলা বেশি করে চাল নিয়ে নিয়েছিলাম, গরমে আর গরম ভাত ভালোই লাগছে না, তাই আজকে সবাই মিলে পান্তা ভাত খেলাম। আমার বরমশাই বাজারে গেছিলো, বাজার থেকে একটু ঘুগনি নিয়ে এসেছে, ঘুগনি দিয়েই খাবো। তবে ভুলে গেছিলাম আজকে বৃহস্পতিবার, মা খাবে না, মাকে একটু ঘুগনি দিতে গেছি, মা বলছে যে আজ তো বৃহস্পতিবার, আমি তো খাবো না, ভুলেই গেছি। যাই হোক, আমরা খেলাম। আর আমি একটু মুড়ি দিয়ে খেলাম। পান্তা ভাতের মধ্যে মুড়ি দিয়ে খেলে না একটু ভালো লাগে খেতে, একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা মেখে পেঁয়াজ দিয়ে ভালো লাগে। আর আলু ভাজা ছিল, পালং শাক চচ্চড়িও ছিল। পালং শাক চচ্চড়ির থেকে পুঁই শাক চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।